ভারত বলছে এটা পানিটা উপসে পড়েছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ক্ষেত্রে কতখানি কার্যকরী ভূমিকা রাখতে পারছে এবং অনিয়ম বা দুর্নীতির বিষয়টি কিভাবে দেখছেন আপনি? ভারতীয়রা আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেই আসছে। জি। এটার জন্য আমাদেরকে শক্ত জবাব এবং ভবিষ্যৎ সরকার, এবং আমি আশা করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটি ঊর্ধ্বগতি কিন্তু কোনো অংশেই আমরা কমিয়ে মানে এখনো পর্যন্ত কমছেন না। সমাজ নষ্ট করেছে পরিমণি আর শিক্ষা নষ্ট করেছে দীপমণি। এদেশে শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বটা অনেক বেশি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার ফিরে এলাম সমসাময়িক বিষয় নিয়ে মুভি বাংলা টেলিভিশনের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান সাম্প্রতিক। সাথে আছি আমি আনিসুর রহমান সাব্বির, এবং আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল। জনাব ফজলে হুদা বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে সময় দেবেন। ধন্যবাদ সাব্বির, আবারও আমাকে এই আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সকলেরই জানবার খুব একটি আকাঙ্ক্ষা যে আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে দেশ। তো এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব আজকের অতিথি জনাব ফজলে হুদা বাবুল আপনার সাথে। জনাব ফজলে হুদা বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাথে যোগ হয়েছিল জনতা। এই জনতায় একটি গণ অভ্যুত্থানে তৈরি হলো, স্বাধীন হলো দেশ, এবং আমরা পেলাম আবারও সার্বভৌমত্ব। যদি মোটা দাগে বলি, গণমাধ্যম আমাদের যে কণ্ঠরোধের যে একটা প্রবণতা ছিল বিগত সময়ে, সেই কণ্ঠরোধ থেকে আমরা আবারও বাঁচতে বলবার অধিকার আমাদের আরও স্পষ্ট প্রতিষ্ঠিত হবে, এরকমটা নিয়েই কিন্তু আমরা চলছি গণমাধ্যমের যে বিষয়টা। তো সেই সুবাদে এখন জনমনে একটি প্রশ্ন উঠেছে, স্বাধীন তো হলো দেশ, সার্বভৌমত্ব পেলাম আমরা, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা কতখানি পেয়েছি বা কতখানি পাওয়ার দরকার, এবং সেই সুবাদে টোটাল দেশ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে, বা ঘুরে দাঁড়ানোর পেছনের কথাগুলো আসলে কি প্রয়োজন, সেটি মূলত আপনার কাছে জানবো। প্রথমে স্পষ্টভাবে জানতে চাই, সেটি হচ্ছে যে বর্তমান যে দেশ, আমাদের দেশে অনেকেই বলছেন, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে তলাবিহীন ঝুড়ির মতো অবস্থা আমাদের দেশে, অর্থাৎ অর্থনৈতিক যে একটা বিপর্যয়। ব্যাংকগুলোর অবস্থা খুবই, ব্র্যাক ব্যাংকের সাবেক এমডি ব্র্যাক ব্যাংকের এমডি সাহেব যিনি বললেন যে ব্যাংকের অবস্থা যেরকম আমরা ভাবছি তার থেকেও বিশাল খারাপ অবস্থা এখন ব্যাংক সেক্টরের। তো অর্থনৈতিকভাবে আসলে এখন কি অবস্থা, এবং সেটিকে কতখানি ঘুরে দাঁড়াতে পারছে? জি, দেখুন, বাংলাদেশিরা একটু অন্যান্য যে কোনো দেশের চেয়ে একটু ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়। জি, ৭১ সালে আমরা যখন স্বাধীন হয়েছি তখন এর চেয়েও খারাপ ছিলাম। জি, সেখান থেকে কিন্তু দেশ ঘুরে দাঁড়িয়েছে। শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা হাতে নিলেন তখন ৩ গুণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে। তার চেয়ে এখন বেটার অবস্থা ৭১-এর চেয়ে। যেটা বলেছেন যে ব্যাংক একদম ফোকলা, এটা সবাই জানে। আওয়ামী দুঃশাসন, যেটা আপনি বললেন যে মিডিয়ার যে স্বাধীনতা ছিল না, মানুষ বাকরুদ্ধ ছিল, এগুলো থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন দেশ গঠন করার জন্য যে জিনিসগুলো সর্বাগ্রে দরকার, হ্যাঁ, আমাদের যেটা ডেট সার্ভিসিং যেটাকে বলে, মানে ঋণ পরিশোধের যে আমাদের চ্যালেঞ্জগুলো সামনে, সেই ঋণটা শুধু কিন্তু অভ্যন্তরীণ ঋণ নয়, আমাদের শুধু বৈদেশিক ঋণই নয়, অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ মিলে আমাদের একটা ব্যাপক ঋণের বোঝা এদেশের প্রত্যেকটা মানুষের ঘাড়ে দিয়ে গেছে এই সরকার। প্রত্যেকটা এই ব্যাংকগুলোকে নিয়ে আমাদের যে মন্দ ব্যাংকগুলো, যাদের ব্যাংক চালাবার মতো যোগ্যতা নেই বা অভিজ্ঞতা নেই, তাদেরকে ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে। ব্যাংকের ছাতার মতো যে ব্যাংকগুলো ছিল, এগুলোকে অবশ্যই এগুলা বন্ধ করে ভালো ব্যাংকগুলোর প্রতি, যদি সেন্ট্রাল ব্যাংকে এখন আমাদের ভালো একটা গভর্নর পেয়েছি, 3জন ইকোনমিস্ট, 2 শিক্ষকের 1 ছাত্র। জি, আপনি জানেন যে ওয়াহিদুদ্দিন মাহমুদ কত বড় একজন বিজ্ঞ অর্থনীতিবিদ, এবং আমাদের যিনি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাবেক কেয়ারটেকার গভর্নমেন্ট, উনিও ছিলেন সালেহ আহমেদ স্যার। ওনারা সবাই খুব প্রাজ্ঞ। আমি শিওর যে তারা অর্থনীতিটাকে দাঁড় করাবে, স্বচ্ছতা নিয়ে আসবে, এবং আমানতকারীদের আস্থা ফেরত আসবে, অর্থনীতি আবারও চাঙ্গা হবে। কিন্তু যেটি এই মুহূর্তে অর্থনীতির সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি আমি মনে করি, সেটা হচ্ছে এদেশে শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বটা অনেক বেশি। আচ্ছা, তাদের এই বেকারত্বটার শিক্ষিত বেকারত্ব আমি বলেছি, এই শিক্ষিত বেকারত্বের যে এদেরকে কাজ দেওয়া, এটা একটা বড়
চ্যালেঞ্জ এই সরকারের জন্য আমি মনে করি। তবে সবার সমন্বিত প্রচেষ্টায় তারা সেটা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এই মুহূর্তে বিভিন্ন অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি আমরা যদি করি এবং আমরা এক্সপোর্টটাকে শুধু গার্মেন্টস এক্সপোর্টের মধ্যে না রেখে আমরা যদি বিভিন্ন স্পেশালি আমরা যদি ক্ষুদ্র ও বা ভারী শিল্প যেগুলো ক্ষুদ্র নাট বোল্টস এগুলো যেগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি ওগুলো যদি আমরা নিজেরা এখানে প্রোডাকশন শুরু করতে পারি, ছোট ছোট গাড়ি, এখন তো অনেক কার শুরু হয়েছে, জিএইচপি গ্রুপ কার প্রোডাকশন করছে, প্রগতি আরো আগে থেকে করে, আরো 2-3টা কোম্পানি ইজ দ্য পাইপলাইন। আমার মনে হচ্ছে যে দে ক্যান ওভারকাম। সো দিস শিক্ষিত বেকারত্বটাকে আমাদের একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। দ্বিতীয়ত আমি মনে করছি যে বড় মেগা প্রজেক্টগুলো নিয়ে এই গত সরকার যেটা দুর্নীতি করবার জন্য যে প্রজেক্টগুলো নিয়েছে যেগুলো অর্থনৈতিকভাবে ভায়াবল না, আসলে এটার জন্য যে অনেকে বলে যে মেগা দুর্নীতি প্রকল্প, হ্যাঁ মেগা দুর্নীতি প্রকল্প, এবং এই প্রকল্পগুলো এমন না যে এগুলো ইমপ্লিমেন্ট হলে রিটার্নটা ভালো আসবে, এমন না। আমি 100 টাকা ইনভেস্ট করে আমি যদি 1 টাকা পাই সেই ইনভেস্টমেন্টটা না করাই ভালো, কারণ আমার 100 টাকার জন্য আমাকে লোন পরিশোধ করতে হবে 10 টাকা বা 15 টাকা। আচ্ছা, সো এইটা কোনো ভায়াবল প্রজেক্ট না। সেই ভায়াবল যে প্রজেক্টগুলো ভায়াবল না ওগুলো ইমিডিয়েটলি স্টপ করে দেয়া। তৃতীয়ত হচ্ছে আমাদের বাজেটের একটা ব্যাপক অংশ আমাদের এই ভারী প্রশাসনের পেছনে খরচ হয়। এই যে প্রশাসনিক কর্মকর্তাগুলোর যে লাক্সারি লাইফ লিড করে, তারা বড় বড় গাড়ি মানে অনেক সিসি এবং পেট্রোল অকটেন ড্রাইভার, তাদের যে এইসব লাক্সারি লাইফ এখানে কি আমার মনে হয় কৃচ্ছতা সাধন করা উচিত, করে অর্থনীতিটাকে নিয়ে আসা দরকার। তৃতীয় যে জিনিসটি তাদের করবার আমি মনে করি দরকার, সেটা হচ্ছে যে প্রশাসনের মধ্যে এই কৃচ্ছতা পাশাপাশি আমার মনে হয় অনেক জায়গায় টপ লেভেলের ব্যাপক ওভার স্টাফিং আছে। যেমন আমাদের এই প্রশাসনে অনেকগুলো জয়েন্ট সেক্রেটারি, অনেকগুলো আমাদের ডেপুটি সেক্রেটারি, অনেকগুলো পুলিশ সুপার, অনেককে স্টাফিংও করবার মতো নাই। তো আমার মনে হয় এই ক্ষেত্রে কস্ট কন্ট্রোলিংয়ের একটা ব্যাপক স্কোপ সরকারের আছে। আমি শিওর যে এই কেয়ারটেকার সরকার খুবই দক্ষ, জনপ্রিয় এবং মানুষের চাহিদার ভিত্তিতেই তারা এসেছেন। সো এরা পারবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এটাও আমি বিশ্বাস করি। এবং এই যে ছাত্র জনতার যে ত্যাগ, তাদের যে ত্যাগের একটা মূল্য এই জাতি দিবে বলে আমি মনে করি। যদিও আমরা একটা বড় সমস্যা এখন সম্মুখীন হচ্ছি, ভারত বলছে এটা পানিটা উপসে পড়েছে, ওভারফ্লো হয়েছে, আর আমরা অথচ সেখানে অনেক প্রমাণ আছে তারা খুলে দিয়েছে এবং তারা কোনো আমাদের আগে থেকে কোনো নোটিশ দেয়নি, জানায়নি, কোনো নোটিশ সার্ভ করেনি। ভারত বরাবরই এই কাজটা করে আসে। আমি দীর্ঘদিন ভারতে থেকেছি। ভারত বরঞ্চ পাকিস্তানকে তাদের কম্পিটিটর মনে করে, প্রতিযোগিতায় তারা করে, তারা ব্যাপক সাবধানী পাকিস্তানের বিষয়ে, কিন্তু বাংলাদেশের বিষয়কে তারা অনেক তুচ্ছতাচ্ছিল্য করে। এর অনেক কারণ আছে। ভারতীয়রা এখনো মনে করে 71-এর যে মুক্তিযুদ্ধ এটা হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে, যেটা আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তান বাংলাদেশের মধ্যে। তো এই অনেক বিষয় আছে। বাই হেরিটেজ ভারতীয়রা আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেই আসছে। এটার জন্য আমাদেরকে শক্ত জবাব এবং ভবিষ্যৎ সরকার, এবং আমি আশা করি এই সরকারও, কারণ ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, আমি শিওর ইউনূস স্যার এই জিনিসগুলো নিয়ে ভালো দেন দরবার করতে পারবেন, আমি বিশ্বাস করি। আচ্ছা, আপনার সাথে আরেকটা বিষয়, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের যে প্রশাসনিক সেক্টরে যে ব্যাপার হচ্ছে যে এই খরচগুলো কমিয়ে আনার ক্ষেত্রে যে এখনই প্রয়োজন যে খরচগুলি কমিয়ে আনতে হবে, এবং আপনি এমনটা বলছিলেন যে এখানে ডেপুটি সেক্রেটারি, যুগ্ম সচিব, পুলিশ সুপার, ডিআইজি এত প্রমোশন দিয়ে তাদেরকে একসাথে জড়ো করে রেখেছে, কার কোনো কাজও নেই। তারা কিন্তু তাদের যে সম্মানী, সেটা কিন্তু তাদের সেই সম্মানীটা ঠিক সময়ে পাচ্ছে,
বোনাসটাও ঠিক সময়ে পাচ্ছে, সব কিছুই পাচ্ছে। তাহলে যেহেতু কাজ নাই, সেহেতু এটাকে দ্রুত সময়েই তাদেরকে এখন প্রয়োজন যে সঠিক সিদ্ধান্ত নিয়ে এটাকে বাস্তবায়ন করা, যে এখানে কমিয়ে আনার ক্ষেত্রে নাকি এটা একটু যদি একটু যেটা আমি মনে করছি তাদেরকে ইউটিলাইজ করা, আচ্ছা প্রপার ইউটিলাইজেশন, তাদেরকে বিভিন্ন আমার মনে হয় যে আমাদের এখানে কাজে লাগিয়ে দেয়া। এই দুর্নীতিগুলোতে যেমন অডিট সেক্টরে জি। বাংলাদেশ সরকার অনেক দুর্বল, বিভিন্ন সেক্টরে তাদেরকে ডিপ্লয় করে কিভাবে রেভিনিউ আর্নিং করা যায়, তাদেরকে উৎপাদনশীল কাজে যদি আমরা ব্যবহার করতে পারি, আমার মনে হয় তাতে দেশ উপকৃত হবে। কারণ আমরাও তো কাজ করেছি, 3,000 4,000 হেড কাউন্ট নিয়ে কাজ করেছি, সেখানে আমাদের কফিটা কিন্তু নিজেই কফি মেশিন থেকে বের করে খেতে হতো। সেই জন্য হচ্ছে 5জন লোক আলাদা করে নেই। ফটোকপিটা আমিই করতাম, আচ্ছা আমার প্রিন্টটা আমিই নিতাম। জি তো এই যে এই সংস্কারগুলো কিন্তু আমার মনে হয় যে সরকারি অফিসগুলোতে করে প্রোডাক্টিভ ওয়েতে যদি কর্মকর্তাদের ব্যবহার করা যায়, সেটা দেশের জন্য অনেক উপকারী। মানে নট অনলি প্রফেশনাল সেক্টর, প্রত্যেকটা সেক্টরে এই প্রয়োজন। আচ্ছা আচ্ছা, এটা কস্ট মিনিমাইজ করতে হবে। কস্ট মিনিমাইজ অ্যান্ড প্রোডাক্টিভ ওয়েতে ইউটিলাইজেশন হিউম্যান রিসোর্স। আচ্ছা কারণ হিউম্যান রিসোর্সটাই আমাদের মেন রিসোর্স, এটাই আমাদের স্ট্রেংথ। এই 18 কোটি দেশের মূল স্ট্রেংথ হচ্ছে হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্সকে যত প্রপারলি ইউটিলাইজ করতে পারবে সরকার, তত দ্রুত দেশ আমার মনে হয় সমাধানের দিকে এগিয়ে যাবে। আর তো আপনার এই কথা ধরে আরেকটা বিষয় আমি স্পষ্ট হতে চাই, সেটি হচ্ছে যে এই কস্ট মিনিমাইজের ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন সেক্টরে, যদি আমরা যদি বলি হেলথ সেক্টর, স্বাস্থ্য যে সেক্টর, সেখানে কিন্তু দেখা গিয়েছে স্বাস্থ্য সেক্টর বরাবরই বলছেন যে এখানে প্রচুর একটা বাজেট, কিন্তু প্রত্যেক বছরই একটা বাজেট দেখা যায়, কিন্তু সেই অনুপাতে কিন্তু সেখানে মেশিনারিজ বলেন বা জনবল বলেন, সেখানে বলছেন যে পর্যাপ্ত না, বা যেসব মেশিনারিজ আছে সেসব মেশিনারিজগুলো কিন্তু অ্যাক্টিভ না, নষ্ট হয়ে গিয়েছে, কিছু লাগবে না, অপ্রয়োজনীয়। তো স্বাস্থ্য সেক্টরের ক্ষেত্রে আমরা বলবার মতো বা এই স্বাস্থ্য সেক্টর থেকে কিছু কস্টিং কমিয়ে আনা বা সেখানে সংযোজন বিয়োজন করার কিছু আছে কি? স্বাস্থ্য সেক্টরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এদের যে কস্টিং রিডিউস করার চেয়ে জি আমার মনে হয় যে প্রপার ইউটিলাইজেশন করে জি আমাদের দেশের ব্যাপক পরিমাণ রোগী, বিশেষ করে ভারত চলে যাচ্ছে, জি যারা আরেকটু আপার লেভেলের, তারা সিঙ্গাপুর ব্যাংকক যাচ্ছে, তারাও মানে যেটা টপ ক্লাস যারা আছেন উন্নত চিকিৎসার জন্য চলে যাচ্ছে দেশে, চলে যাচ্ছেন ইউকে বা ইউএসএ তেও যান। আমার মনে হয় অ্যাটলিস্ট আমরা যদি এই ব্যাংকক, সিঙ্গাপুর আর ইন্ডিয়ার ট্রাফিকটা আমরা যে মেডিকেল ট্যুরিজম বলে তারা এটা আমাদেরকে প্রমোট করে ভারত, এই সেক্টরটাকে আমরা যদি ভালো সেবা দিতে পারি এবং তাতে করে রাদার রেভিনিউটা আমাদের যদি নিজের ঘরের মধ্যে থাকে, এটা জিডিপিতে ভালো কন্ট্রিবিউট করবে এবং আমরা ফরেন এক্সচেঞ্জ কারেন্সিও আমরা সেভ করতে পারবো। ধন্যবাদ। সবাই হলো বিরতির দর্শক, এই পর্যায়ে নেব ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল আজকের অতিথি জনাব ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল। কথা হচ্ছিল আজকের বিষয়, ঘুরে দাঁড়াতে পারবে দেশ। যেমনটি বলছিলেন বিরতির আগে, সেটি হচ্ছে যে এই যে সেক্টরগুলো বিশেষ করে হচ্ছে আপনার, আমরা যদি বলি মানুষের মৌলিক চাহিদার অন্যতম যে বিষয়গুলো স্বাস্থ্য, শিক্ষা। তো এবার যদি একটু আপনার কাছে আসি যে বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেখা গিয়েছে এখানেও বেশ একটি অনিয়ম, দুর্নীতি মহোৎসবে পরিণত হয়েছিল। বিশেষ করে শিক্ষকদের এই যে শিক্ষা ব্যবস্থার প্রায় প্রত্যেক বছরই ধাপে ধাপে পরিবর্তন, এবং এই পরিবর্তনের সাথে যেটি করা যাচ্ছে যে আমাদের যে এই প্রজন্ম আছে যারা, অর্থাৎ একেবারে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, এখানে শিক্ষাটা আমূলক একটা পরিবর্তন দেখা যায়, এবং শিক্ষকদেরও কিন্তু সেখানে ট্রেন আপ, কখনো নাচতে হবে, কখনো গাইতে হবে, কিংবা এই যে পাশ্চাত্যের কিছু বিষয়গুলো কিন্তু ঢুকে যাচ্ছে, এবং সেখানে ঢালাও করে পড়ানো হচ্ছে ব্যক্তির নামে, তার ইতিহাস, ঐতিহ্য, এইসব বিষয়গুলো করা হচ্ছে। ব্যক্তি অর্থাৎ যে ক্ষমতা আছে তার বিষয়গুলোই চলে আসতেছে পাঠ্যপুস্তকে। তো এই যে এরকম পরিবর্তন, এই পরিবর্তন কতখানি শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি মনে করেন যে এখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ক্ষেত্রে কতখানি কার্যকরী ভূমিকা রাখতে পারছে, এবং অনিয়ম বা দুর্নীতির বিষয়টি কিভাবে দেখছেন আপনি এখানে? সাব্বির, জি, আপনি হয়তো আমার একটা টকশো দেখেছিলেন, আমি একটা শব্দ বলেছিলাম যে
সমাজ নষ্ট করেছে পরিমণি আর শিক্ষা নষ্ট করেছে দীপমণি। আসলে তো এটা বলেছিলাম, জি কিন্তু এটা আসলে একটা অলিগার, এবং এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ব্যাপক রকমের আয়োজন ছিল। জি সেখানে হয়তো বিদেশি চক্রান্তও ছিল, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যিনি শিক্ষার দায়িত্বে আছেন, শিক্ষা উপদেষ্টা যিনি, আমরা এত তার কাছে ক্ষেত্রে এত নগণ্য নয়। উনি শিক্ষক ছিলেন একাধারে উনি এই অর্থনীতিবিদ, একাধারে উনি সাবেক উপদেষ্টাও ছিলেন। উনি একজন বোদ্ধা মানুষ, উনি গ্রামে গঞ্জেও কাজ করা মানুষ, উনি PKSF-এরও দায়িত্বে ছিলেন। জি সো ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এমন একজন মানুষ, উনি এসেই কিন্তু একটি কথা বলেছেন, পুরানো শিক্ষা ব্যবস্থা আবার চালু হবে। আমি নিশ্চিত উনি শিক্ষাঙ্গনে শান্তি ফেরত নিয়ে আসবেন, আবারও পরিবর্তন নিয়ে আসবে। শিক্ষার যে সিলেবাস সেগুলা যেটা যুগোপযোগী এবং সংশোধন বাস্তবসম্মত এবং ব্যক্তি পূজার বাইরে বা কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে শিক্ষা কাজ করবে না, এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত, এবং এটা উনি করবেন, এবং ওনার জীবনে কোনো ব্যর্থতা নেই, এবং উনি সফলতায় ভরপুর একজন মানুষ। বাকি আমাদের নাগরিকদের দায়িত্ব এই যে তত্ত্বাবধায়ক সরকারটা আছে, এটাকে আমাদের সাপোর্ট দেওয়া এবং এটাকে সামনে আগায় নিয়ে যাওয়া। আচ্ছা, সেদিক থেকে শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় আরেকটি সেক্টর, সেটি হচ্ছে যে মেডিকেল কলেজ। অর্থাৎ একজন প্রাইভেট মেডিকেলের শিক্ষার্থী হতে গেলে তার মিনিমাম ভিটে বাড়ি সব বিক্রি করে হলেও 50 থেকে 60 লাখ প্লাস লেগে যাচ্ছে খরচ। এই যে খরচের যে একটা বিশাল, এবং আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, সেটি হচ্ছে যে আমরা বিগত সরকারের সবাই দেখেছি কথায় কথায় যার পাওয়ার আছে, ক্ষমতা আছে, তার নামে একটা মেডিকেল কলেজ বা তার বাবার নামে একটা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রাইভেট সেক্টরে অনেকেই হচ্ছে, মানে ব্যাগের ছাতার মতো মেডিকেল কলেজ হচ্ছে ঠিকই, কিন্তু টাকার অ্যামাউন্টও কিন্তু লাগছে অনেক বেশি। এর কারণটা কি বলে মনে করছেন? শুধু মেডিকেল কলেজ না, জি, আপনি যদি স্কুল কলেজও দেখেন এবং সেখানে যদি শিক্ষকদের মান দেখেন, বিশ্ববিদ্যালয়েরও শিক্ষকদের মান দেখেন। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় গিয়েছি, ইভেন আমি রেজিমের সময়ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিশেষ করে বিতর্ক সবাই পেয়েছি। শিক্ষকদের মান দেখে আসলে শিক্ষাঙ্গন সম্পর্কে বাজে ধারণা হওয়াটাই স্বাভাবিক। সেখানে মেধাকে তো কোনোদিনও গুরুত্ব দেওয়া হয়নি গত 15 বছরে। তো প্রথম হচ্ছে শিক্ষক, দ্বিতীয় হচ্ছে পরিবেশ, তৃতীয় হচ্ছে সিলেবাস। শিক্ষক, পরিবেশ, সিলেবাস কোনোটাই ছিল না। এবং যখন একজন অধ্যাপক, আমার মনে আছে, নাম বলছি না, একজন আইনের অধ্যাপক, উনি যখন একজন হলের প্রভোস্টকে একটা বিতর্ক সভায় উনি বলছেন এমনভাবে যে আপনি ভবিষ্যতের ভিসি, আপনি আমাদের আপনি বঙ্গবন্ধুর ধারক বাহক। আসলে যে তাদের কাজে ছিল শুধু চাটুকারিতা। আচ্ছা, এবং এরা আমার মনে হয় না কেউই মিনিমাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার কোনো যোগ্যতা রাখে। আচ্ছা, এখন আসি আপনার সেই মেডিকেল কলেজের কথায়, যে ব্যাঙ্গের সাতার মতো মেডিকেল কলেজ হয়েছে। আপনি দেখেন অনেক ঘটনা আপনি গত 10-15 বছরে দেখেছেন, যে ডাক্তারের হাতে ডাক্তারকে যে অ্যাটাক করছে রোগীর আত্মীয়রা, কারণ মিসট্রিটমেন্ট হওয়ার কারণে। এই জিনিসগুলো, সেই কোয়ালিটিগুলো ফেরত নাই জন্যই এটার এই অবস্থা হয়েছে। আমার মনে হয় এটা থেকে খুব দ্রুতই সমস্যার সমাধান হবে, কারণ আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস, ওনার সম্যক ধারণা আছে, কারণ উনি মাঠের কাজ করালো। এবং ওনার এমন একজন মানুষ উনি, যে ওনার মাঠের কাজ, বাংলাদেশের গ্রামের কাজ সাথে উনি বিশ্বকে ইন্টারলিঙ্ক করেছেন। ঠিক আছে, আমার মনে হয় এই সেক্টরগুলো উনি খুব সুন্দরভাবে ঠিক করবেন এবং আমি বিশ্বাস করেন। এবং সেই সাথে যে এই যে অর্থনীতিতে একটা বিশাল ব্যাপার, যে এত টাকা খরচ করে, অর্থাৎ মানুষ টার্গেটেই রাখে যে মিনিমাম 50 থেকে 60 লাখ টাকা লাগবে, আমার এটা অ্যারেঞ্জ করতে হবে, সেই টাকার বৈষম্যটাও কমিয়ে আনবে। দেখুন, টাকার সাথে যদি সার্ভিস থাকে, সেখানে মানুষ কিছু মনে করে না, কিন্তু সেখানে তো এখানে শিক্ষার ক্ষেত্রে সার্ভিসটা হচ্ছে শিক্ষা দেয়া, এবং সেই তাদেরকে এটা একটা স্পেশালাইজড প্রফেশন।
ওটাকে দক্ষ হিসেবে গড়ে তোলা, সেই ডাক্তার কি দক্ষ হিসেবে গড়ে উঠছে? আমাদের রুগীরা কি এদের উপর ভরসা স্থাপন করছে, ভরসা রাখতে পারছে? জি এবং পারছে না জন্যই কিন্তু তারা দেশের বাইরে চলে যাচ্ছে। জি সো এই যে এই জিনিসগুলো যদি আপনার টোয়ে হয়, নেয়ার দেয়া যেটা নিচ্ছে, এটা যদি আর একটা সময় দেখেছি আমরা যে হসপিটালগুলো হচ্ছে সেবার উদ্দেশ্যে হয়, জি কিন্তু এখনকার হাসপাতালগুলো হচ্ছে একদমই ব্যবসায়িক উদ্দেশ্যে। জি এই ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকেই হ্যাঁ। ওই শিক্ষাটাও ব্যবসায়ীতে চলে আসছে, আচ্ছা এবং সে কারণে আপনি দেখবেন যে তাদেরকে এটাকে প্রফিটেবল কনসার্ন হিসেবে তারা দেখছে, জি বিজনেস ইউনিট হিসেবে দেখছে, এবং এই কারণেই এটার প্রাইসিংও হাই হয়ে যাচ্ছে। জি এটাই খুব সিম্পল। আমরা আলোচনা একেবারেই শেষ পর্যায়ে, সব শেষ যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্য, বস্ত্র, বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদিও আলোচনা করেছি পেছনের দিক থেকে, এবার যদি একটু আসি যে খাদ্য, আমাদের এখন বাজার যে পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটি ঊর্ধ্বগতি কিন্তু কোনো অংশেই আমরা কমিয়ে, মানে এখনও পর্যন্ত কমছেন না। দেশ স্বাধীন হয়েছে, আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সব কিছু হয়েছে, মনিটরিং ব্যবস্থা আগের থেকেও স্ট্রং হয়েছে, কিন্তু এই যে না কমার প্রবণতা, এটা কি থেকেই যাবে নাকি এটা কমিয়ে আনা আদৌ সম্ভব হবে বলে মনে করুন? দেখুন, এগুলো আসলে রাতারাতির জিনিস না। যেমন জি মুদ্রাস্ফীতিটা কন্ট্রোল, জি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন যে এটা একটু সময় লাগবে, কিন্তু আমি নিশ্চিত তারা করবে। বিষয়টা ছিল হচ্ছে মজুদদারিত্ব। আওয়ামী সরকারের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মজুদদারিত্ব। আপনি জানেন ৭৪-এর দুর্ভিক্ষর কথা আপনার মনে আছে? জি তখন কিন্তু অমর্ত্য সেন কিন্তু ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে নোবেল বিজয়ী, অর্থনীতিবিদ একমাত্র বাঙালি অর্থনীতি, এবং তার বাড়িও মানিকগঞ্জ দেশের। উনি যখন বলেছেন যে ৭৪-এর দুর্ভিক্ষটা ছিল শস্য না হওয়ার জন্য না, মজুদদারিত্বের কারণে। আচ্ছা তো এ কারণেই যখন আওয়ামী লীগ সরকার ৭৫-এ ফল করে, তারপর কিন্তু খুব দ্রুত দ্রব্যমূল্যের এবং মুদ্রাস্ফীতি কন্ট্রোলে চলে আসে। সো আমার মনে হয়েছে যে এই মজুদদার আপনি অলরেডি অনেক দাম কমে গেছে। যে কাঁচামরিচ ৫০০ টাকায় চলে গেল, এবং তারপরও ২০০ টাকা, কারণ ওই রাস্তায় রাস্তায় পথে পথে চাঁদাবাজি নাই। আপনি যদি কারণ বাজারে একটা ডাব খেতে যান, জি দেখবেন যে ওই ডাবের সাথে ২০ টাকা যুবলীগ, ছাত্রলীগ বা পুলিশের যে মশলা সেটা অ্যাড করা আছে। সো একজন ভোক্তা হিসেবে আপনাকে কিন্তু ওইটাও পে করতে হচ্ছে। সো ইতিমধ্যেই কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে এসছে। আমার মনে হয় এটা দ্রুতই কন্ট্রোলে চলে আসবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন কিন্তু বরাবরই এখন দেখা দিচ্ছে যে ঠিক আছে, এই যে কন্ট্রোল, এটা কি ধারাবাহিকতা অব্যাহত থাকবে? কোনো প্রকার রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে না, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বিধায় আমরা এগুলো দেখছি, কিন্তু যখন একটা রাজনৈতিক দল আসবেন, আমরা ভেঙেই বলি, যদি বড় একটা রাজনৈতিক দল দেখা যায়, এই বিএনপির কথা যদি আমরা ধরি, এখন অনেকেই বলছেন যে আওয়ামী লীগ যে কাজগুলো করছেন তার পুনরাবৃত্তি করতে পারে বিএনপি। প্রথম কথা হচ্ছে, আমরা যদি ইতিহাসের এক্সাম্পল নিই, আমাকে ইতিহাস থেকেই বলতে হবে, শুধু চাপাবাজি করে বললে হবে না তো যে বিএনপি খুব ভালো। বিষয়টা হচ্ছে যে যখন ৭৫ পরবর্তীতে জিয়াউর রহমান যখন ৭ই নভেম্বরে বিপ্লব ও সংহতির মাধ্যমে সিপাহী জনতা যখন তাকে ক্ষমতায় নিয়ে আসলো, সেই সিচুয়েশনটা কিন্তু দ্রুত চেঞ্জ হয়ে গেল, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হলো, দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে আসলো, ২ গুণ ৩ গুণ শস্য ফলল, মানুষের শান্তির সুবাতাস আসলো। এটা কিন্তু ওই ইতিহাসের কথা বলছি। এখন আসেন আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্যটা। ম্যাডাম খালেদা জিয়ার কিন্তু ঢাকা শহরে একটা ফ্ল্যাটও নাই, ভাড়া বাড়িতে থাকে। তারেক রহমানের কোনো সম্পদ ওই এখন পর্যন্ত কিন্তু বের হয়নি। ম্যাডাম খালেদা জিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যায়, তার সম্পদ সম্পর্কে সবাই জানেন, জ্ঞাত আছেন। ম্যাডাম খালেদা জিয়ার দুর্নীতি নিয়ে কেউ কিছু বলতে পারেনি এখনো। এখন বিএনপি একটা বৃহৎ দল। ইনফ্যাক্ট গত ১৫ বছরে বিএনপি এতটাই কি বলবো যোগ্য হয়ে উঠেছে দেশ পরিচালনার জন্য। ঘাত প্রতিঘাত, মামলা হামলা, যুদ্ধ এবং সাংগঠনিকভাবে এত শক্তিশালী হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের শক্ত হাতে এটা হ্যান্ডেল করবার কারণে ইউনিয়ন শুধু না, ওয়ার্ড পর্যন্ত এই দলটা এতটা কন্ট্রোলে আছে। আমি মনে করি না যে আপনি জানেন যে
দেশনায়ক তারেক রহমান কি বলেছেন সংখ্যালঘুদের টেক কেয়ার করবার জন্য, কিংবা বিভিন্ন জায়গায় অশান্তি এবং বাংলাদেশের জন্য উনি ইভেন মিডিয়া সম্পর্কে কেউ কিছু আমাদের দলের বললে সেগুলো দলীয় শৃঙ্খলার অঙ্গের দায়ে দায়ে তাদেরকে আমরা নোটিশ করেছি, অনেক বহিষ্কৃত হয়েছে। দল আমার মনে হয় খুব পরিচ্ছন্ন অবস্থায় আছে এবং আমরা এর আগেও দেশ পরিচালনা করেছি। বিএনপি জানে কি করে দেশ পরিচালনা করতে হয়। বিএনপি একটা কথা ছিল যে বিএনপি বিরোধী দল হিসেবে যোগ্য না, কিন্তু সরকারে খুব ভালো। তো সেটি বলতে চাই, যদিও বিরোধী দল হিসেবে বিএনপি এতটাই শক্তিশালী ছিল যে 15 বছর 15,000 বার এটা ভাঙবার চেষ্টা হয়েছে, কিন্তু এই দল কিন্তু সুসংগঠিত এবং খুবই সুশৃঙ্খলিত এবং নিয়মতান্ত্রিকভাবে আমরা রাজনীতি করেছি, অহিংস রাজনীতি করেছি। আমরা প্রমাণ করে দিয়েছি জাতীয়তাবাদী দল, শান্তির দল, উন্নয়নের দল, সুশৃঙ্খলভাবে আমরা আগামীতে দেশ পরিচালনা করব। এটা জনগণ খুব ভালো করেই জানেন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছিলেন যে আওয়ামী লীগ যেভাবে তার দেশ পরিচালনা করেছে বা নিজেদের দল যেভাবে অনেক মানে ফুলে ফেঁপে উঠে আজকে মানে যেটা দুর্নীতির মেগা প্রকল্পে রূপ নিয়েছিল প্রত্যেকটা সেক্টরে, সেখান থেকে বিএনপি আর সেই পথে কখনোই হাঁটবে না বা হাঁটার মতো তাদের মানসিকতাও নাই, আপনি যেমনটি বললেন। এবং দলের যে আমরা কি এটা বলতে পারি যে দলের হার্ড লাইন, অর্থাৎ এখন দলের কেউ অনিয়ম করলে, যেহেতু তারেক রহমানের কথা চলে আসলেন, উনি ওনার প্রত্যেকটা নির্দেশনাই বারবার বলছেন যে সকলকে স্ট্রেট হবার জন্য, সৎ থাকবার জন্য নির্দেশনা করছেন। এবং তারই বক্তব্যের সুর ধরে আমি বলতে পারি, তিনি বলেছেন তার বাবার পৈতৃক বগুড়াতে কিছু জমি ছাড়া তার দৃশ্যমান কোনো সম্পত্তিও নাই, অর্থাৎ ঢাকা শহরে। এবং তিনি ফোন কলে যে কোনো একজন সাবেক সাংসদকে বলেছিলেন, তিনি একজন সেনা কর্মকর্তা, যে আপনাদের তো তাও আছে, গুলশানের বাড়ি আছে, উত্তরাতে বাড়ি ভাড়া পান, আমার তো বাড়ি ভাড়াও, বাড়ির থেকে আমার বাড়িই নাই, কোথা থেকে বাড়ি ভাড়া পাবো। হ্যাঁ, তো এইভাবে কোনো দিচ্ছিলেন ঠিকই, কিন্তু ওনার এই আদর্শ যে জায়গা, সেই আদর্শের জায়গা থেকে আপনারা যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, তারা তো অবশ্যই সেই আদর্শের জায়গা ধরে রাখবার চেষ্টা করবেন। এটা থেকে তো বিচ্যুত হওয়ার কোনো সুযোগ আছে কি? দেখুন, আমি একটা উপজেলা বিএনপির সভাপতি। জি, 6 তারিখে যখন পতন হলো, আমি 6 তারিখে 5 তারিখে পতন হলো, 6 তারিখে ভোরে আমি ফ্লাইটে আমার এলাকায় গেলাম। গত অ্যাজ অন ডে বিফোর ইয়েস্টারডে আমি পুরোটা সময় এলাকায় সংখ্যালঘুদের সাথে মিটিং করেছি। জি, প্রত্যেকটা মন্দিরে গিয়েছি। জি, আমার নেতাকর্মীদের সাথে নিয়ে আমি তাদের সাথে সৌহার্দ্য এবং সম্প্রীতি সভা করেছি, এবং এটা তারেক রহমানের নির্দেশেই। জি, দেখুন, এই দলটি কীরকম আমি আপনাকে আবারও একটু ইতিহাস বলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন ভাই ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। আচ্ছা, উনি যখন ক্ষমতায় আছেন, এবং উনিও চৌকস একজন ব্যাংকার ছিলেন, জি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসবার পর সবাই ধরেই নিয়েছিলেন যে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন। সাংবাদিকরা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জিজ্ঞেস করেছেন যে আপনার ভাইকে আপনি কেন সরিয়ে দিলেন, কেন গভর্নর করলেন না, ওনার অযোগ্যতা কোথায়? আচ্ছা, তো উনি বলেছেন আমার ভাইয়ের সবচেয়ে বড় অযোগ্যতা সে আমার ভাই। আচ্ছা, আমার মনে হয় এর চেয়ে বড় কোনো সততার উক্তি নাই। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অ্যাবসলিউটলি তার যে আদর্শ উনি প্রতিষ্ঠা করে গেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই আদর্শেই চলছে। এখন এই দলটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, অনেক ব্যাপক, এবং সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে এখন বাংলাদেশে, সেটা এখন না, আমার মনে হয় বিগত 10-15 বছর যাবতীয়, যেটার ভয় আওয়ামী লীগ ছিল, এই খুনি হাসিনা সরকারের যেটা ছিল। এই কারণেই এটা এত জনপ্রিয়তা এবং এতটা ব্যাপ্তি বিস্তার করেছেন, বিকজ অফ দ্য আদর্শ এবং ম্যাডাম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং দেশনায়ক তারেক রহমানের শক্ত হাতে দলকে গুছিয়ে নেবার যে উনি দিনরাত পরিশ্রম করেছেন এই দলটাকে এই পর্যায়ে নিয়ে আসবার জন্য। তবে আপনার কথা সে আরেকটা বিষয় আমি অ্যাড না করলেই নয়, যে এই প্রজন্মকে জানবার জন্য যে তিনি, আপনি বললেন যে জিয়াউর রহমান তার আপন ভাই ডেপুটি গভর্নর, তিনি ক্ষমতায় আসবার পরে সেখান থেকেও তোনাকে সরিয়ে দিয়েছেন, বরঞ্চ তাকে পারলে গভর্নর কেন করেননি, তিনি এই সততার প্রমাণ দিয়েছেন। কিন্তু এই বিষয়গুলো তো আমাদের প্রজন্মকে জানানো দরকার, বা আপনাদের কাছ থেকে জানানো হবে, কিন্তু প্রজন্মের তো অনেকেই জানেন না। এবং সেই সুবাদে আরেকটি বিষয়,
জিয়াউর রহমান যিনি তার নিজের প্যান্ট, তিনি পুরাতন প্যান্টগুলো চাপিয়ে ছেলেদেরকে তিনি পড়িয়েছেন। একটা সাক্ষাৎকার ফজলে লোহানীর একটা সাক্ষাৎকারে জি এটা সবাই জানে। যে এটা আমিও, কারণ আমিও আর্মির ছেলে। জি আমারও ক্লাস 10 পর্যন্ত আমরা বলতাম ইংলিশ প্যান্ট, জি ওই বাপের খাকি প্যান্ট জি আমরা দিতাম, ওটারে কেটে আমাদের প্যান্ট বানিয়ে দিত। ক্লাস 6 টু ক্লাস 9 পর্যন্ত ওই প্যান্ট পরেই আমরা এটা তো অনেক বড় একটি সত্তা। আমরাও ওই রেশনের চাল খেয়েছি। জি এবং আমার বাবাও ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে উনি করাচিতে জব করেছেন, একসাথে আর্মিতে ছিলেন। জি আমার বাবা ইঞ্জিনিয়ারিং করেছিলেন, মুক্তিযোদ্ধা একজন, একই সাথে ওর সেক্টরে মুক্তিযোদ্ধা। তো ওই আদর্শগুলা, ওইসব ঘটনা আমরা জানি। এবং আমি যদি আপনাকে একটা ঘটনা অ্যাড করতে চাই, জি সেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবার পর দীর্ঘদিন উনি পরিবারে সময় দেন। তো উনি ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে এবং 2 সন্তানকে নিয়ে সুন্দরবনে যাবেন বেড়াতে। জি তো সুন্দরবনে যাবেন, তো ম্যাডাম বলছে তো বড়টার তো জুতাই নেই, জুতা কিনতে হবে। তো উনি ড্রাইভারকে ডেকে বলেছে যে 50 টাকা নিয়ে যাও, একটু 50 বা 100 আমার এক্সাক্ট মনে নাই, এলিফ্যান্ট রোডে যে একটা সাদা কিডস আনবা, যেটা ওই স্কুলেরও ওই শাইনি স্কুলের ড্রেসের সাথে যেন ম্যাচ করে, আচ্ছা মানে আর এখানে সে পরে যাবে। তো ড্রাইভার যে ভাবছে যে প্রেসিডেন্টের ছেলের জুতা এত সস্তা কিনবো কেন, একটু বেটার কিনি, জি তার একটু বেশি দামের জুতা কিনেছে। তো জুতা নিয়ে আসছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখছে যে জুতার প্রাইস দেখে বলে তো বাকি টাকা কই পাইলা। তো সে বলে স্যার মাথা চুলকায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে জুতাটা ফেরত দাও, এই দামের মধ্যে তুমি জুতা নিয়ে আসবে। আচ্ছা সো সাংবাদিকদের উনি যখন বলতেন আমার সাথে আপনারা লাঞ্চ করবেন, জি ও অর্ধেকের বেশি সাংবাদিক যাইতো লাঞ্চ হওয়ার পর। কারণ ওই সময়ের অনেক বুড়া সাংবাদিকদের সাথে আমি খুব ইত্তেফাকে খুব আড্ডা দিতাম এক সময়। রেজানুর রহমান, আমি তখন সিএ পড়তাম ইস্পাহানি বিল্ডিং, ওই সময় ইত্তেফাকে সন্ধ্যার পর মুড়ি মাখা, তখনকার সাংবাদিকরা তো মুড়ি মাখাই খেত, খুব বেশি হলে একটু সিঙ্গারা খাইতো। এখনকার সাংবাদিকরা তো 5 স্টারে বসে। তো ওখানে অনেক সিনিয়রদের অনেক গল্প শুনতাম। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ওই সাংবাদিকদের ডাকতেন, লাঞ্চের দাওয়াত দিত, ওদের কিন্তু সাংবাদিক লাঞ্চের পরে যাইতেন, কিন্তু লাঞ্চটা হয়ে যাওয়ার পর। কারণ ওনার লাঞ্চের যে মেনু মেনু জি হয়তো একটা ভর্তা বা একটা ডাল আর সাথে ভাত। তো এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সাদামাটা জীবন। সাদামাটা জীবন এবং মানুষের জন্য কাজ করা। আমাদের দেখেন এবারই আমাদের যে 1 সেপ্টেম্বরে আমাদের 46তম যে প্রতিষ্ঠাবার্ষিকী, এটাতে আমাদের কর্মসূচিগুলো আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের দিয়েছে মৎস্য পোনা অবমুক্ত করা, জি বৃক্ষরোপণ। তো এই যে এই টাইপের আমরা মানে গরু মেরে খাওয়ার কোনো ধারা নেই। গরু মেরে খেয়ে বা পেছনে কোনো বাবার ছবি দিয়ে, কারো বাবার ছবি দিয়ে কনসার্ট গানের ডান্স কনসার্ট, এটা কিন্তু বিএনপির আদর্শ। আপনি দেখবেন যে আমাদেরকে কিভাবে প্রোগ্রাম সূচি দিয়েছে। যাই করা জনগণের জন্য করা, মানুষের জন্য করা, দেশের কল্যাণের জন্য করা। এটাই কিন্তু আজকে কিন্তু দেখেন এই যে ফ্ল্যাট হচ্ছে আমাদের অনেক, মানে এই আমাদের এই নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই রিজনে যে একটা দুঃসহ অবস্থা, হ্যাঁ, সেখানে মানুষ ত্রাণ আমাদেরও যতটুকু সম্ভব আমরাও করেছি, হয়তো আরও করতে হবে। আমাদের কৃষক দল থেকে একটা অনেক বড় টিম গিয়েছে গতকাল। তো এইখানে দেখুন যে এই যে পরিস্থিতি, পানি এক তো আমাদের কিন্তু এখন কিন্তু খাল খননের কথা মানুষ ভাবছে যে সেই 19 দফার খাল খনন, এবং সেটা জিয়াউর রহমান তার হাত দিয়ে করে দিয়ে গেছে, তার হাত নিজে কোদাল নিজে ধরে কিন্তু খাল খুঁড়েছেন তিনি। 19 দফার একটা দফা ছিল এটা। এই যে প্রয়োজনীয় জিনিসগুলো, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করে দিয়ে দেখিয়েছেন, করে দিয়ে এসছেন, এবং আমরা সেই আদর্শকেই ক্যারি করতে চাই। আচ্ছা, সেই আদর্শ নিয়েই কি এই দেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন? ইনশাআল্লাহ, কারণ আমরা মনে করি যে এই দেশে আমরা বাংলাদেশি, আমরা কিন্তু ওই মতবাদে বিশ্বাস না, আমাদের মধ্যে কোনো বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। ধনী গরিব, হিন্দু মুসলমান কিংবা হিন্দু ভোট ব্যাংক, এইসব কিন্তু আমাদের কিন্তু 19 দফার একটা দফা আছে, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করতে হবে।
আচ্ছা, এটা কিন্তু এখানে কিন্তু বলেনি যে ইসলাম ধর্মের মূল্যবোধের রাজনীতি, ধর্মীয় প্রত্যেকটা ধর্মকে সম্মান জানান। এবং এই যে তারা কিন্তু আওয়ামী লীগ কিন্তু শুধু মুসলমান মারেনি, জি, শুধু ইসলামী চিন্তাবিদদের যে ফাঁসি দিয়েছে তা না, কিন্তু শুধু শাপলা চত্বরে এই যে আলেমদের মেরেছে তা না, এরা হিন্দুদেরকেও মেরেছে। আপনি জানেন যে আদিবাসী প্রায় 200 গ্রাম করে গ্রামে পুড়ে দিয়েছে। সাতক্ষীরাতে শত শত হিন্দু বাড়ি তারা পুড়ে দিয়েছে। ব্রাহ্মণবাড়ি আর নাসিরনগরের ঘটনা আপনি জানেন, রামুর ঘটনা জানেন। সর্বশেষ কি করলো, রংপুরে মন্দিরে তারা কোরআন শরীফ রাখলো। কিন্তু এগুলার একটা বিচারও কিন্তু আওয়ামী লীগ করেনি। কিন্তু আওয়ামী লীগ এই যে সনাতন ধর্মের লোকদের কিন্তু বলে যে তারা মানে আওয়ামী লীগ তাদের নিবেদিত গার্ড। তো এই যে একটা ভ্রান্ত ধারণা আওয়ামী লীগ বিক্রি করে আসছে, এবার অনেক মিডিয়াতে কিন্তু আওয়ামী লীগ এক্সপোজড যে এইসব আওয়ামী লীগের ক্রিয়েটেড। তো আওয়ামী লীগ কিন্তু একটারও বিচার করেনি এবং আওয়ামী লীগে মেরেছে এবং টোটাল নাটক বা সিনেমার অবস্থান করেছেন সব ক্ষেত্রে। আপনি সাহিত্য ক্ষেত্রে বলেন, জি, সংস্কৃতি ক্ষেত্রে বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, ধর্মীয় ক্ষেত্রে, ইমাম সাহেবদের পর্যন্তই আওয়ামী লীগ কিন্তু খুতবাতেও দিতে না। ঠিক, কোরআন হাদিসের কথা বলতে দিত না। এরা হচ্ছে আলেমদের নির্যাতন। আওয়ামী লীগ সরকার হচ্ছে এরা একটা নিজেদের ধর্ম মতবাদ, ফ্যাসিজম মতবাদ তৈরি করে তারা ক্ষমতায় থাকতে। এখন লোকে বলেন যে আওয়ামী লীগ সরকার জ্বালানি সরকার যেটা ছিল, এগুলা তো আমি অনেক বলেছি। জি, ওগুলা মানে এটা কি সত্য প্রতীয়মান হলো? এখন এইটা প্রতীয়মান অনেক আগেই ছিল। জি, আমরা অনেক আগে থেকেই বলছি যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার। আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে ছাত্রদেরকে, যে আমরা 15 বছর যে সংগ্রাম করে এসেছি, ছাত্ররাও এটা উপলব্ধি করেছে এবং তারা বুক পেতে দিয়েছে, রক্ত ঝরিয়েছে। আজকে আমি সমস্ত যারা শুধু শহীদ হয়েছেন তারাই শুধু না, যারা বেঁচে আছেন, আমি এই সরকারকে বলবো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, অনতি বিলম্বে এদের জন্য বেস্ট অব দ্য বেস্ট সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা উচিত। বিশেষ করে যারা চোখে প্রবলেম, পা হাতের প্রবলেম, এগুলোকে খুব দ্রুত উন্নত চিকিৎসা এদের জন্য নিয়ে আসতে হবে। এটা আমাদের খুবই জরুরি একটি বিষয় বন্যার পাশাপাশি। কারণ বন্যাতে আমি সাধারণ মানুষ, আমি 5,000 দিলাম, 10,000 দিলাম, আমি কয়েক বস্তা দিলাম, কিন্তু আমি তো চোখের ট্রিটমেন্ট করতে পারবো না। এটার জন্য তো একটা উন্নত চিকিৎসার প্রয়োজন হবে। তো এই যে যারা এখন আহত এবং বিভিন্ন অঙ্গহানির অবস্থা, এদের জন্য খুবই দ্রুত এবং জ্ঞানযোগ্য পদক্ষেপ নেওয়া উচিত বলে। অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে হচ্ছে যে শেষ যদি আমরা বলি যে আলোচনা শেষ ভাগে দেশ ঘুরে দাঁড়ানোর বিষয় নিয়ে কথা হচ্ছিল, তো সবশেষ জাতির উদ্দেশ্যে বা দেশের মানুষ বা সাধারণ মানুষের উদ্দেশ্যে দেশ যে ঘুরে দাঁড়াবে সেই বিষয় থেকে আপনি একজন দলের গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে আহ্বান করার মতো বা অনুরোধ করার মতো যদি কিছু থাকে এই মুহূর্তে বলতে পারেন। সাবজুর ভাই, আমি খুব গুরুত্বপূর্ণ পদে নেই দলে, একটি অঙ্গ সংগঠনের সেন্ট্রালে আছি, তবে রাজনীতি করছি মাঠে দীর্ঘদিন থেকে। সেই হিসেবে আমি সমস্ত বাংলাদেশিদের, আমার মতো খুবই নগণ্য একজন মানুষ, আমি আপিল করতে চাই, আবেদন জানাতে চাই, দয়া করে আপনারা এমন কিছু করবেন না যাতে দেশের কোনো শৃঙ্খলা ভঙ্গ হবে এবং এই আন্দোলন ব্যর্থ হবে। যত আমরা সুশৃঙ্খলিত থাকব, নিয়মতান্ত্রিক থাকব, দেশের জন্য কাজ করব, যে যার কাজটা সঠিকভাবে সৎভাবে যদি আমরা করি এবং এই উন্নয়নের প্রতিবাদটা আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে করি, তাহলে আমার মনে হয় আমরা খুব দ্রুত সময়ে একটা অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারবে এই সরকার। এবং নির্বাচিত সরকার দেশে আসলে তখন একটা সেই সরকারের অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তিগুলো এবং শিক্ষা থেকে শুরু করে দুর্নীতি সব কিছু তারা, আমার মনে হয়, কাজ করবার একটা অবকাশ থাকবে যে সরকারই আসুক। তো এই জন্য আমার সবার কাছে আবেদন, আবারও দয়া করে এমন কিছু করবেন না যাতে
দেশের শৃঙ্খলা বিনষ্ট হয়। এবং আমরা যাই করব নিয়মতান্ত্রিকভাবে, অহিংসভাবে করব। এটাই সবার কাছে আমার অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই মুভি বাংলা টেলিভিশনের সাথেই থাকুন। আর সবশেষ একটি কথা মনে রাখতেই হবে যে দেশ আজ নয় কাল ঘুরে দাঁড়াবে ঠিকই, কিন্তু এই ঘুরে দাঁড়ানোর পেছনে আমার আপনার সকলের অবদান একসাথে কাজ লাগালেই এই সম্ভব হবে বলে মনে করছি আমরা। ধন্যবাদ সবাইকে।